ওকে, চলো শুরু করি আজকের সেশন। টপ এক্সপেক্টেড পিওয়াইকিউজ এর উপরে ক্লাস নাম্বার 2 এটা আমাদের। ওকে, আজকে আমরা যে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করব সেগুলো হবে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ ইউনিট 9 থেকে। ঠিক আছে, টপ কিছু এমসিকিউজ যেগুলো এক্সপেক্টেড তোমাদের কামিং এক্সামের জন্য। ঠিক আছে, চলো উইথাউট ডিলে ক্লাসটাকে শুরু করি। ওয়ান বাই ওয়ান টোটাল আমরা 30 কোয়েশ্চেন্স এখান থেকে প্র্যাকটিস করব। ঠিক আছে, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে। এবং কামিং যে নেক্সট ক্লাস হবে সেখানে ক্লাস নাম্বার 3-তে টিচিং অ্যাপটিটিউডের উপরে ক্লাস হবে। ওকে, টিচিং অ্যাপটিটিউডের উপরেও এরকম 30 টপ এক্সপেক্টেড এমসিকিউজ করানো হবে, যেগুলো রিসেন্ট পিওয়াইকিউজ এর উপর থাকবে সাধারণত প্রশ্নগুলো। ঠিক আছে, চলো ক্লাসটি শুরু করছি। যারা জয়েন করেছো বা যারা দেখতে শুরু করলে ভিডিওটি, ঠিক আছে, পুরো একদম শেষ অবধি দেখবে, কিন্তু আদারওয়াইজ যে ইম্পর্টেন্ট ডেপথ ডিসকাশন প্রত্যেকটা কোয়েশ্চেন্সের, ঠিক আছে, হয়তো এক দুটো কোয়েশ্চেন দেখে লেফট হয়ে গেলে তাতে কিন্তু খুব একটা কাজ হবে না। ঠিক আছে, যারা ডেডিকেটেডলি জেআরএফ এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটি। চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? হুইচ অফ দ্য ফলোইং আর নোন অ্যাজ কার্সিনোজেন্স। ঠিক আছে, নিচে যে এলিমেন্টস গুলো দেওয়া আছে বা সাবস্টেন্স গুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কার্সিনোজেন্স কোনগুলো? তাহলে আগে তোমাকে বুঝতে হবে যে এই কার্সিনোজেন্স কি, তবে তো গিয়ে সলভ করতে পারবে। ওকে, তো দেখো, কার্সিনোজেন্স মিন্স হচ্ছে যে সাবস্টেন্স গুলো ক্যান্সার কজ করে থাকে। জাস্ট সিম্পল মিনিং এ বোঝো। ঠিক আছে, তাহলে এখানে কোন কোন এলিমেন্ট গুলো রয়েছে যেগুলো ক্যান্সার কজ করতে পারে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, দেখো, নিকেল হবে, ঠিক আছে, ক্যাডমিয়াম হবে, আর এখান থেকে বেনজিন হবে। ওজোনটা বাদ দিয়ে তিনটে কিন্তু হচ্ছে, তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন নাম্বার 4। আরো চলো এর এক্সপ্লেনেশন দেখে নিই, যাতে তোমাদের যে কামিং এক্সাম তার জন্য কিছু ফ্যাক্টস এবং ইনফরমেশন পেয়ে যাও, যেগুলো এই প্রশ্নটা তো ডাইরেক্ট আসবে না, কিন্তু এই ইনফরমেশনগুলো যেগুলো আমরা ইন ডেপথ ডিসকাশন করব সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, দেখো, কার্সিনোজেন্স কোনগুলোকে বলি আমরা? সাবস্টেন্সেস দ্যাট আর ডাইরেক্টলি ইনভলভড ইন কজিং ক্যান্সার আর নোন অ্যাজ কার্সিনোজেন্স। ওকে, এবং এগুলোকে ক্লাসিফাইড করা হয় বেস্ট অন দেয়ার অরিজিন, সাচ এজ কেমিক্যাল, ফিজিক্যাল নাকি বায়োলজিক্যাল অরিজিন রয়েছে তার উপরে বেস্ট করে এইভাবে ভাগ করা হয়ে থাকে। ওকে, গ্রুপ 1 এর কার্সিনোজেনেস যেগুলোকে আমরা বলবো সেগুলো হচ্ছে, দেখো, লিস্ট আপ করা রয়েছে। ওকে, যেমন আর্সেনিক হলো, ইনঅর্গানিক আর্সেনিক হতে পারে, ঠিক আছে, এই আর্সেনিক কম্পাউন্ড যে ম্যাটেরিয়াল গুলো হবে সেগুলো হতে পারে। অ্যাসবেস্টর, যেগুলো আমাদের ফার্মস বা বিভিন্ন মিনারেল সাবস্টেন্সের ইনক্লুডে তৈরি হয়। ওকে, এরপর বেনজিন হচ্ছে ক্যাডমিয়াম বা ক্যাডমিয়াম রিলেটেড যে কম্পাউন্ডস গুলো রয়েছে, ক্রোমিয়াম আছে, ঠিক আছে, ফার্মেলডেহাইডস রয়েছে, নিকেল বা নিকেল কম্পাউন্ডস, এই সমস্ত যেগুলো সাবস্টেন্সেস এগুলো কার্সিনোজেন্স এবং গ্রুপ 1 এর মধ্যে আসে। এছাড়াও আরো রয়েছে কিছু মিক্সড রয়েছে মিক্সচার, ওকে, বা এক্সপোজার সার্কামস্টেন্সের উপর বেস্ড করে, যেমন প্রসেসড মিট ধরো, ওকে, অ্যালকোহলিক যে বিভিন্ন ধরনের জিনিসপত্র সেগুলো হবে, ডিজেল বা ডিজেল ইঞ্জিন থেকে যে এক্সস্টেড বার হচ্ছে সেগুলো কিন্তু কার্সিনোজেন্সের মধ্যেই আসে। টাবাকো হচ্ছে, ঠিক আছে, স্মোকিং, এগুলোর থেকে কিন্তু এগুলো কার্সিনোজেন্স সাবস্টেন্সেস। ওকে, তারপরে ইভিভি রয়েছে। ওকে, এই ধরনের যে সাবস্টেন্স গুলো এই অবধি আমরা আলোচনা করলাম এগুলো কার্সিনোজেন্সের মধ্যে আসে। বাকি এক্সপ্লেনেশন করা রয়েছে ডিটেলসে, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো।
প্রত্যেকটা প্রশ্নেরই এভাবে আমরা এক্সপ্লেন করব ডিটেলসে। নেক্সট প্রশ্নে বলেছে অ্যারেঞ্জ দ্য প্রিন্সিপাল সয়েল প্রোফাইল ফ্রম টপ টু বটম। ঠিক আছে, সারফেস থেকে টপ টু বটমে কি করতে হবে, আমাদের অ্যারেঞ্জ করতে হবে যে সয়েলের প্রোফাইল। ওকে, মানে পুরো সয়েলকে যদি আমরা কি করি, ক্রস প্রোফাইল করে থাকি একটা, ঠিক আছে, তাহলে সেখানে কি কি আমরা লেয়ার পাবো। ওকে, টোটাল যে লেয়ারগুলো পাবো সেগুলোকে আমাদের এখানে অ্যারেঞ্জ করতে হবে। যে 5টা দেওয়া রয়েছে লেয়ার, সেগুলো টপ থেকে বটমের দিকে কিভাবে রয়েছে, কোন লেয়ারের কি অ্যাকচুয়ালি নাম, তার উপর বেস্ট করে এটা সলভ করতে হবে। ওকে, তো দেখো যেটা টপ লেয়ার থাকে একদমই, সেটাকে বলা হয় এটা আসছে অর্গানিক লেয়ার। ঠিক আছে, তাহলে ডি আসবে, তাহলে ডি তো একটাই অপশনে রয়েছে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে। ওকে, বাকি দেখো এখানে সয়েল প্রোফাইল রয়েছে, তাহলে প্রথমে আসছে অর্গানিক হরাইজন। ঠিক আছে, এটাকে বলা হয় ও হরাইজন, লেয়ারগুলোকে এখানে সয়েলের কি বলা হয়, হরাইজন বলা হয়। ঠিক আছে, তারপর আসছে এ, এ হরাইজন, তার মানে এ আসবে, ডি এ হলো দেখো, তারপর হচ্ছে বি হরাইজন। ঠিক আছে, এর পরে বি, এটা ই নয়, এটা বি হবে, বি এর দুটো ভাগ আছে, বি1 বি2। চলো এটা হলো বি আসছে, তারপরে নেক্সট হচ্ছে সি আসবে, তারপর আর, যেটা হচ্ছে প্যারেন্ট ম্যাটেরিয়াল বা বেডরক হরাইজন যেটাকে বলা হয়। ওকে, চলো এইভাবে অ্যারেঞ্জ হলো অপশন নাম্বার, এখানে আমাদের 3 কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো কোয়েশ্চেন এটা তো খুবই ইজি, কিন্তু ডেটগুলো পরপর মনে রাখাটা কিন্তু জটিল হয়। তো আমি তোমাদেরকে কয়েকটা এক্সপ্লেনেশনে অ্যাক্ট বলে দেব, যেগুলো এনভায়রনমেন্টাল কনসার্নের উপর বেস্ট করে তৈরি হয়েছে, এগুলো থেকে কিন্তু ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে। ওকে, চল আগে এটা সলভ করি, তারপরে আমরা এক্সপ্লেনেশনে আসছি। ওকে, দেখো এয়ার অ্যাক্ট, তারপর আছে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, তারপর রয়েছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। সব থেকে ভালোভাবে এটা জানতে পারবে, ঠিক আছে, এটা সবাই জানো, আমি ধরে নিলাম, তাহলে যেটা তুমি সব থেকে ভালোভাবে জানবে সেটা দিয়ে সবসময় ম্যাচ করার চেষ্টা করবে। ক্লিয়ার? তাহলে এটা সবাই পড়েছো, ডাইরেক্ট সিলেবাসে তোমাদের মেনশন রয়েছে। ঠিক আছে, বাকিগুলো যদিও নয়, ঠিক আছে, কিন্তু এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট এটা তোমার সিলেবাসে ডাইরেক্ট মেনশন রয়েছে, এনভায়রনমেন্ট যে ইউনিট রয়েছে সেখানে। কবে হয়েছে এটা? 1986, এটা সবাই জানো। ঠিক আছে, এর সঙ্গে ম্যাচ করে দাও, তাহলে দেখো সি আসবে 4-এর সঙ্গে ম্যাচ হয়ে, সিতে 4-এর সঙ্গে ম্যাচ রয়েছে একটাই অপশন, ডেফিনেটলি অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হবে। তো এই হচ্ছে পাওয়ার কোয়েশ্চেন সলভ করার। ঠিক আছে, যেমন কোডেড বেসড প্রশ্ন হলো বা লিস্ট 1 লিস্ট 2 এর যে প্রশ্নগুলো হলো, খুব ইজিলি সলভ হয়ে যায়। ঠিক আছে, শুধু একটু কনফিডেন্ট হতে হবে এবং স্টাডি ডেফিনেটলি করতে হবে। বাকিগুলো একবার দেখে নাও। এয়ার অ্যাক্ট, ঠিক আছে, মানে এয়ার পলিউশন থেকে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন এ রিলেটেড যে অ্যাক্ট আসে, এটা কবে আসে? তাহলে এটা আসবে 1980-তে, ম্যাচ করছে তোমার যে অপশন কারেক্ট অ্যান্সার হয়েছে সেখান থেকে বলতে পারছো। সরি সরি সরি, এটা হচ্ছে 2-এর সঙ্গে ম্যাচ করবে। ঠিক আছে, 81 হচ্ছে 1981, 1981। ওকে, নেক্সট হচ্ছে দেখো ফরেস্ট অ্যাক্ট। ফরেস্ট অ্যাক্ট হচ্ছে ফরেস্ট কনজারভেশন রিলেটেড অ্যাক্ট, এটা আসছে, এটা আসছে হচ্ছে 80। ওকে, নেক্সট হচ্ছে ওয়াটার অ্যাক্ট, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন, 1974-এ আসছে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তো তোমাকে মনে রাখতেই হবে। এই চারটেও যদি তুমি মনে রেখে দিতে পারো, তাও কিন্তু তুমি কোয়েশ্চেন সলভ করতে পারবে, যেগুলো এই ধরনের প্রশ্ন আসছে। আরও কিন্তু এসেছে প্রশ্ন এর উপর বেস্ট করে, রিসেন্ট যে এক্সাম হয়েছে সেখান থেকে কিন্তু 2টো প্রশ্ন 3টে প্রশ্ন দেখা গেছে ডাইরেক্ট এইভাবে, ইয়ার অ্যান্ড যে অ্যাক্ট বা ল, এনভায়রনমেন্টাল যে ল রয়েছে, ঠিক আছে, তার উপর বেস্ট করে। তো কয়েকটা লিস্ট করে দিয়েছি দেখো তোমাদের সুবিধার জন্য,
একই স্লাইডে পেয়ে যাবে, ঠিক আছে। খুঁজতে তোমাদের টাইম লাগবে, একই স্লাইডে তোমাদের এক্সামের জন্য, ফার্স্ট প্রিপারেশনের জন্য এই স্লাইডটি খুবই ইম্পর্টেন্ট। সব থেকে ফার্স্ট এখানে রয়েছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। আচ্ছা, এটা রিপিট হয়ে গেছে। ওকে, 1972 তে আসছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। ওয়াটার অ্যাক্ট 1974, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, এয়ার অ্যাক্ট 1981, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986, নয়েজ পলিউশন রিলেটেড রুলস 2000 এ আসছে এটা, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002, ভেরি ইম্পর্টেন্ট এগেন এটা। ওকে, ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল অ্যাক্ট 2010, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এটা। মিউনিসিপাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রিলেটেড যে রুল অ্যান্ড হ্যান্ডেলিং, ঠিক আছে, এটা আসছে 2000। বায়োমেডিক্যাল ওয়েস্ট রুলস 1980 তে এসেছে, সরি 1998 এ এসেছে। ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্সেস রুল 2000, ঠিক আছে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এগুলো যদি তুমি বারবার রিভিশন করে একবার মনে রেখে নিতে পারো বা মুখস্থ করে নিতে পারো, এর থেকে কিন্তু ডেফিনেটলি কোয়েশ্চেন হলে সলভ করতে পারবে। এই স্লাইডটি কাফি ক্লিয়ার। চল নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং থার্মাল পলিউশন রিডাকশন মেথড মোস্ট এক্সপেন্সিভ টু কনস্ট্রাক্ট অ্যান্ড অপারেট, ঠিক আছে। দেখো, তোমরা এয়ার পলিউশন পড়েছো, নয়েজ পলিউশন পড়েছো, ঠিক আছে, সয়েল পলিউশন পড়েছো, ওকে, ওয়াটার পলিউশন পড়েছো, এরকমই থার্মাল পলিউশন রয়েছে, যেটাকে রিডাকশন করতে হলে কোন মেথড রয়েছে, নিচে যে মেথডগুলো মেনশন রয়েছে তার মধ্যে যা সব থেকে এক্সপেন্সিভ হয় তৈরি করাতেও এবং সেটাকে অপারেট করতেও। ওকে, তো এখানে থার্মাল পলিউশনটা কি আগে বুঝে নিতে হবে। তো দেখো, নর্মাল যে ওয়াটার বডি, সেই ওয়াটার বডিতে, ওকে, নর্মাল যে ওয়াটার বডি, সেই ওয়াটার বডির যে নর্মাল টেম্পারেচার, ওকে, নর্মাল টেম্পারেচার বাড়িয়ে তুলছে, ঠিক আছে। ধরে নাও, বিশেষ করে যে ফ্যাক্টরিজ বা ইন্ডাস্ট্রি রয়েছে, তাদের যে ইউজের পর যে ওয়াটার, সেটা নিশ্চয়ই কি হয়, হট হয়ে যায় বা গরম হয়। তো সেটাকে তারা কি করে, পাশাপাশি কোনো জলাশয়ে বা রিভারে সেটাকে ফেলে দেয়। তো সেই গরম জল কি করবে, ওয়াটার ইকোসিস্টেমকে নষ্ট করে দেবে। ওয়াটারের মধ্যে বা অ্যাকোয়াটিক যে লাইফ রয়েছে তাদের, তারা কি না, তাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে, তারা তো এক মারা যেতে পারে, ঠিক আছে, যদি নর্মাল টেম্পারেচারের থেকে বেশি টেম্পারেচার হয়ে যায় জলের, এইভাবে বারবার গরম জল দেওয়ার ফলে, ঠিক আছে, ফ্যাক্টরিজ বা আদার্স যে কোনো পারপাসেই সেটা আসুক না কেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অ্যাকোয়াটিক লাইফ এন্ডেঞ্জার্ড এ পরিণত হবে, মারা যাবে, তাদের যে রিপ্রোডাকশন সিস্টেম সেটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, সার্ভাইভ করা পসিবল হবে না। তো এই ধরনের প্রবলেমগুলো আসে। তো তার মানে এক কথাই বুঝতে পারছো যে ওয়াটার বডি নর্মাল টেম্পারেচারকে যখন বিভিন্নভাবে হিউম্যান ইনফ্লুয়েন্সের দ্বারা বাড়িয়ে তোলা হচ্ছে, তখন সেটাকে থার্মাল পলিউশন বলা হচ্ছে। তো এটাকে কি কি ভাবে রিডাকশন করা যেতে পারে, কমানো যেতে পারে, তার কি কি মেথড রয়েছে, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব। কিন্তু তার আগে এখানে যে প্রশ্ন বলেছে তার অ্যান্সার হয়ে যাবে ড্রাই টাওয়ার মেথড, ঠিক আছে। ড্রাই টাওয়ার মেথডে কি করা হয়, যেহেতু ড্রাই শব্দটা রয়েছে এখানে, পুরো যে যে গরম জল আসছে বিভিন্ন পারপাসে ইউজ হওয়ার ফলে ফ্যাক্টরিজ বা ইন্ডাস্ট্রি থেকে, সেটাকে ইভাপোরেট না করে, ঠিক আছে, টেকনোলজিক্যালি সেটা কি করা হয় না, নর্মাল টেম্পারেচারে নিয়ে আসা হয়, সেরকম ধরনের একটা মেথড আর কি, ঠিক আছে। তারপরে সেটাকে পাশাপাশি বিভিন্ন রকম ভাবে ইউজও করা যেতে পারে বা পাশাপাশি জলাশয়ে সেটাকে ফেলে দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো এই ধরনের একটা মেথড, সেই জন্য এটাকে ড্রাই টাওয়ার মেথড বলা হচ্ছে। এটা এক্সপেন্সিভ খুবই হয় বাকি যেগুলো এখানে মেনশন রয়েছে তার থেকে। ওকে, অপশন নাম্বার 4 এর কারেক্ট অ্যান্সার হবে। বাকি দেখো, থার্মাল পলিউশন কি এবং এর যে রিডাকশন মেথড সেগুলো এখানে মেনশন রয়েছে। ওকে, থার্মাল পলিউশন ইজ দ্য রাইজ অ্যান্ড ফল, নট অনলি যে সবসময় থার্মাল পলিউশন মানে যে টেম্পারেচার বেশি হলে সেই মানে বিভিন্ন পারপাসে ইউজ হওয়ার ফলে জল তার টেম্পারেচার বেড়ে গেলে খুব বেশি যখন গরম হয়ে যাচ্ছে, সেই গরম জলকে যখন পাশাপাশি জলাশয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে, সেটাই থার্মাল পলিউশন, ঠিক আছে। এটা নয়, অনেক সময় কি হয়, অনেক ঠান্ডা জল
সেটাকে যদি আবার পাশাপাশি জলাশয়ে মেশানো হয়, সেটাও কিন্তু এই থার্মাল পলিউশনের মধ্যে আসে। থার্মাল মিন্স কি? টেম্পারেচার। পলিউশন মানে টেম্পারেচারটাকে হেরফের করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, পাশাপাশি ওয়াটার বডি। তো দ্যাট মিন্স থার্মাল পলিউশন। তো এটা রাইজও হতে পারে, ফলও হতে পারে, বিভিন্ন হিউম্যান ইন্টারভেনশনের ফলে যে টেম্পারেচার থাকছে নেচার ন্যাচারাল অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের, ঠিক আছে, মানে জলাশয়ের আর কি, সেটাকে কি করা হচ্ছে না রাইজ বা ফল করে দেওয়া হচ্ছে ডিউটি কি না ভেরিয়াস টাইপ অফ হিউম্যান অ্যাক্টিভিটিস, ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি? থার্মাল পলিউশন বলছি, ঠিক আছে। কিভাবে তৈরি হতে পারে থার্মাল পলিউশন? যেমন ধরো ডাম্পিং করা হট ওয়াটার ফ্রম ফ্যাক্টরিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। তারপর হচ্ছে ডিফরেস্টেশন এখানে কমা পড়বে, ঠিক আছে, বা আদার পলিউশন থেকে হতে পারে রিলিজ কোল্ড ওয়াটার, ঠিক আছে, হুইচ ইজ লোয়ার দ্য নর্মাল টেম্পারেচার, ঠিক আছে। এগুলো হচ্ছে থার্মাল পলিউশন। কি কি মেথড রয়েছে একে কমানোর জন্য? ড্রাই টাওয়ার মেথড রিকোয়ার্স কমপ্লেক্স কনস্ট্রাকশন। এর কনস্ট্রাকশন মানে দেখো, যে ফ্যাক্টরি বা আদার্স ইন্ডাস্ট্রিতে তারা বিভিন্ন ধরনের মেশিনারি ইউজ করছে, এবং সেই মেশিনকে ঠান্ডা করতে গেলে কি না ওয়াটার প্রয়োজন হয়, এবং সেই ওয়াটার কি হবে বা বিভিন্ন পারপাসে ওয়াটার তৈরি হয়, লাগে আর কি। তো সেই ওয়াটার কি হট হয়ে যাচ্ছে, আর এই হট ওয়াটারকে পাশাপাশি জলাশয়ে মিশাচ্ছে, সেটাকে আমরা বলছি থার্মাল পলিউশন। তো এই হট ওয়াটারকে ম্যানেজমেন্ট করতে হবে যাতে এই অ্যাকোয়াটিক লাইফ, ঠিক আছে, অ্যাকোয়াটিক লাইফ সেফ থাকতে পারে এবং বায়োডাইভার্সিটির ক্ষতি না হয় বা এনভায়রনমেন্টের ডিসব্যালেন্স যাতে না হয়, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। এই জন্য কি করতে হবে না এটাকে ম্যানেজ করতে হবে। তো সেই রিলেটেড ড্রাই টাওয়ার হচ্ছে একটা মেথড, ঠিক আছে, যা খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে, কারণ এর স্পেসিফিক টেকনোলজি প্রয়োজন আছে। ওকে, এখানে কি করা হয়, হিট ট্রান্সফার করে দেওয়া হয় যে হট ওয়াটার তার উইদাউট ইভাপোরেট, ঠিক আছে, ওয়াটারকে ইভাপোরেট না করে হিট ট্রান্সফার করে নেওয়া হয়। তো এটা ইনস্টল করা খুবই কস্টলি হয়ে যায়, ঠিক আছে, সেই জন্য আমাদের অ্যান্সার হয়েছিল ড্রাই টাওয়ার। তারপর দেখো সেলো, নেক্সট মেথড রয়েছে লার্জ সেলো পন্ড বা কুলিং পন্ড বা কুলিং লেকও বলা হয় এই মেথডকে। সাধারণত এটা নর্মাল একটা মেথড, যেখানে যে ফ্যাক্টরিজ বা ইন্ডাস্ট্রিজ রয়েছে সেখানে পাশাপাশি একটা পন্ড বা ল্যাব তৈরি করে সেখানে তাদের প্রয়োজনীয় যে জল ইউজ হয়েছিল, যে যা জল অ্যাকচুয়ালি কি হয়েছে না গরম হয়ে গিয়েছে, সেই জলকে পাশাপাশি পন্ডে বা লেকে, ঠিক আছে, স্টোর করে রেখে নিল, এবং সেটাকে ন্যাচারালি কি করা না ঠান্ডা করে নেওয়া, এবং সেই জলটাকে যদি ঠান্ডা করে নেয়, ঠিক আছে, একটা নির্দিষ্ট জায়গায় যেহেতু রেখেছে, তাহলে সেই জায়গাতেই মনে করো নর্মাল টেম্পারেচারে নিয়ে আসা হচ্ছে, এবং সেটাকে সেখান থেকে আবার ডোমেস্টিক পারপাসে ইউজ অথবা আবার রিইউজ করতে পারে সেই ফ্যাক্টরিজ বা ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো এইভাবে কাজে লাগতে পারে এটা। এটা একটা মেথড হলো, এটা লেস কি না এক্সপেন্সিভ। ওকে, কুলিং টাওয়ারটা কি? আফটার ইউজিং ওয়াটার ফর কুলিং পারপাসেস it is subsequently returned to the water body after passing through condenser or cooling process, ঠিক আছে। তো কুলিং টাওয়ারে কি করা হয়, এখানে যে হিট ওয়াটার, ঠিক আছে, সেটাকে ইউজ করে নেওয়ার ফলে পরে তো আবার সেই ওয়াটার বডিতে রিটার্ন করে দেওয়া হবে। তো রিটার্ন করে দেওয়ার আগে, ঠিক আছে, পাশাপাশি ওয়াটার বডিতে রিটার্ন করার আগে কি করা হয়, একটা কন্ডেন্সার দিয়ে পাস করানো হয় ইউজ ওয়াটারকে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রির দ্বারা, এবং সেখানে সেটা ঠান্ডা হয়, কারণ কন্ডেন্সার এমনভাবে ক্রিয়েট করা থাকে যাতে সেখানে ঠান্ডা হয়ে জলটা পাশাপাশি ওয়াটার বডিতে গিয়ে মিশে, ঠিক আছে, পাইপের দ্বারা সাধারণত এটাকে নিয়ে যাওয়া হয়, বা এটাকে কন্ডেন্সারকে কুলিং প্রসেসও বলে সেই জন্য। ওকে, এটাও এক্সপেন্সিভ হয়। আর স্প্রিঙ্কল কি লেখা আছে, এটা স্প্রিংকলার টাওয়ার মেথড, ঠিক আছে। স্প্রিংকলার টাওয়ার মেথড এটা কি? এটা জাস্ট স্প্রে করা হয় আর কি, ঠিক আছে, যে হিট ওয়াটার তাকে স্প্রে করে করে এখানে ঠান্ডা করা হয়ে থাকে এই মেথডে। ওকে, they utilize water spray for heat transfer। তারপর রয়েছে আর্টিফিশিয়াল লেক তৈরি করে করা যেতে পারে, এখানেও সেম একই রকম ভাবে আর্টিফিশিয়াল লেকে
জমা রেখে হিট ওয়াটারকে ট্রিট করে সেটাকে আর্টিফিশিয়াল রেখে ওয়াটার স্টোর করে ট্রিট করে মানে সেটাকে পলিউশন ফ্রি করে ডোমেস্টিক পারপাস অ্যান্ড রিইউজ করা যেতে পারে। ওয়াটার সাইকেল প্রসেস রয়েছে, এগুলো হচ্ছে থার্মাল পলিউশনকে রিডাকশন করার একটা মেথড। ওয়াটার সাইকেল মিন্স যেভাবে ন্যাচারাল ওয়াটারকে নেওয়া হয়েছিল, ঠিক আছে, বিভিন্ন ইউজ পারপাসে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নিয়েছিল, সেগুলোকে ওয়াটার সাইক্লিং ভাবে, ঠিক আছে, ট্রিট করে আবার পুনরায় রিভার বা যে ন্যাচারাল অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট রয়েছে সেখানে জাস্ট লেফট আউট করা। ওকে, এইভাবে কিছু মেথড ছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ কান্ট্রি ইজ দ্য লার্জেস্ট এমিটার অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যাট প্রেজেন্ট? বর্তমানে কোন কান্ট্রি রয়েছে যে সব থেকে বেশি গ্রিন হাউস পলিউশন করে থাকে, মানে গ্রিন হাউস গ্যাস রিলিজ করে থাকে, ঠিক আছে, বা এমিট করে থাকে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে চায়না। ওকে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে। দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট গ্রিন হাউস গ্যাস এমিটার ইনক্লুড চায়না, তারপর কে রয়েছে ইউনাইটেড স্টেটস, তারপর রয়েছে ইন্ডিয়া, তারপর রয়েছে ইউরোপিয়ান কান্ট্রিজ, ঠিক আছে, যেমন জার্মান হলো, তারপর হচ্ছে ফ্রান্স, এই সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, রাশিয়া, তারপর হচ্ছে ব্রাজিল। ওকে, কান্ট্রিগুলো মনে রাখবে কারণ এখান থেকে এইভাবে প্রশ্ন হতে পারে, একদমই লেটেস্ট কোয়েশ্চেন কিন্তু এগুলো, ঠিক আছে। নেক্সট দেখো, কনফারেন্স অফ পার্টিস থেকে কিন্তু এরকম ভাবে প্রশ্ন আসছে। আমি তোমাদের কাছে কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখাতে চাইছি যেগুলো বারবার কিন্তু আসছে এক্সাম, ঠিক আছে, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আগামী এক্সামও আসবে। ওকে, তাহলে বি প্রিপেয়ার্ড। দেখো এখান থেকে এটা কিন্তু কোয়েশ্চেনটা সলভ করা খুবই ডিফিকাল্ট যদি তুমি না জানো, ওকে, বা তুমি যদি না ডিটেলসে পড়েছো। তাহলে আমি ক্লাসে অবশ্যই ভালো করে করিয়েছি তোমাদের, এবং এখান থেকে তোমরা যেটা পারবে, ঠিক আছে, সবগুলো তো মনে রাখা পসিবল নয়, পড়লেও মনে থাকবে এক্সাম হলে বা মনে করতে পারবে এটারও কোনো গ্যারেন্টি নিজেও নিতে পারবে না। ওকে, তো দেখো কিভাবে করবে, যেটা তুমি সব থেকে ভালোভাবে জানবে সেটাকে হচ্ছে টার্গেট করবে। ওকে, মন্ট্রিল প্রোটোকলকে তুমি জানো, ঠিক আছে, মন্ট্রিলকে জানো, তাহলে এখানে চলে আসবে আমাদের, এটা আসছে 11 সঙ্গে। ওকে, কোপ 11 মন্ট্রিল মন্ট্রিলে হয়েছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে, লোকেশনগুলো আর কি, কনফারেন্স অফ পার্টিস মিটিং মন্ট্রিলে হয়েছিল। এরপরে নেক্সট হচ্ছে, তাহলে 3 সঙ্গে যদি এ ম্যাচ করে তাহলে একটাই অপশানে কিন্তু রয়েছে, অপশন নাম্বার 2 কারেক্ট হবে। ওকে, বাকিগুলো একবার দেখো, কোপ 13 হয়েছিল বালিতে, 15 হয়েছিল কোপেনহেগেনে, ঠিক আছে, এরপর 19 হচ্ছে মার্শোতে। অপশন নাম্বার 2 কারেক্ট। বাকি একবার আমরা পুরো ডিটেলস কনফারেন্স অফ পার্টিস রিলেটেড দেখে নেব, তাহলে তোমাদের এই ইনফরমেশনগুলো কোশ্চেন সলভ করতে হেল্প করবে, কিন্তু স্লাইডগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, conference of parties are annual or biannual meetings held under the auspices of the United Nations to address specific environmental issues। বিভিন্ন ধরনের যে এনভায়রনমেন্টাল ইস্যুগুলো হয় সেগুলোকে অ্যাড্রেস করার জন্য প্রতি বছর একটা কি হয় না মিটিং হয়, যারা ওয়ার্ল্ড বা গ্লোবালি ইন্টারন্যাশনাল, ঠিক আছে, আর ইউএন হচ্ছে এর ইউনাইটেড নেশনস, তার আন্ডারে সাধারণত হয়ে থাকে। যেমন কি কি ধরনের ইস্যু, ক্লাইমেট চেঞ্জের মতো ইস্যু, বায়োডাইভার্সিটি রিলেটেড, ঠিক আছে, বা ডিজার্টিফিকেশন, এই ধরনের যে মেজর ইস্যুগুলো রয়েছে এনভায়রনমেন্টাল, সেগুলোর উপরে বেস্ট করে মিটিং হয়ে থাকে। এর ফার্স্ট মিটিং কবে হয়েছিল এবং কোথায় হয়েছিল মনে রাখতে হবে, ঠিক আছে, বার্লিনে হয়েছিল, জার্মানির 1995-এ শুরু হয় এই মিটিং, শুরু হয় এবং আজকে 2024-এ লাস্ট হয়েছে, সেটা 29 সিওপি। ওকে, আর নেক্সট 2025-এ নভেম্বরে হবে, সেটা হচ্ছে 30 নম্বরের সিওপি। ওকে, কনফারেন্স অফ পার্টি, ঠিক আছে, চলো এগুলো মনে রাখবে, এবং এটা হবে ব্রাজিলের বেলেম শহরে, ঠিক আছে, হবে।
আজারবাইজানের বাকুতে হয়েছিল 19 নাম্বার, এটাও মনে রাখবে, ইম্পর্টেন্ট। ওকে, রিসেন্টলি হয়েছে তো, তাহলে ইম্পর্টেন্ট। বাকি একবার দেখো, সমস্ত লিস্ট তোমাদের কাছে রয়েছে, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করবে, যেগুলো বলে দিচ্ছি। যেমন প্রথমটা শুরু কবে হয়েছে এটা তোমাকে মনে রাখতে হবে, বার্লিনে হয়েছিল COP1, কনফারেন্স অফ পার্টিস। তারপর এখান থেকে মনে রাখতে হবে কিয়োটো, COP3। ওকে, জাপানে হয়েছিল, দুটো হলো। নেক্সট হচ্ছে যেটা মনে রাখবে এখান থেকে, 2002-তে COP8 ইন্ডিয়া হোস্ট করেছিল, ঠিক আছে, সেই জন্য ইম্পর্টেন্ট এটা। মন্ট্রিল মনে রাখবে, COP11। ওকে, তারপর হচ্ছে এখান থেকে নাইরোবি মনে রাখবে, 12। ওকে, নেক্সট দেখো বালি, 13। এরপরে নেক্সট আসছে পেজে, আচ্ছা 14 দরকার নেই, ঠিক আছে। 16 নাম্বার মনে রাখবে, কোপেনহেগেনে হয়েছিল। নেক্সট হচ্ছে মার্শো, এটা দেখো এক্সামে এসেছিল, 19। ওকে, প্যারিস মনে রাখবে, 21 নাম্বারের। ওকে, এরপর এখান থেকে যেটা মনে রাখবে বাকু, 2024-এ। এই কয়েকটা মনে রাখো, তাহলে দেখো কটা হলো, 7-8টা হলো। আর 2025-এ এটা মনে রাখতে হবে, ঠিক আছে, 30 নাম্বারের COP। তাহলে মোটামুটি কোয়েশ্চেন্স গুলো যদি আসে, যেমন এসেছে প্রশ্ন, করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে, সেকেন্ড হাইয়েস্ট কনসেন্ট্রেশন ইন বায়োগ্যাস। বায়োগ্যাসে, বায়োগ্যাস মানে কি, কতগুলো গ্যাসের একটা মিশ্রণে তৈরি বায়োগ্যাস। তো সেকেন্ড নাম্বার কনসেন্ট্রেশন রয়েছে, সেকেন্ড হাইয়েস্ট, সেটা কোন গ্যাস? দেখো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। ওকে, দেখো পুরো এখানে মেনশন রয়েছে, বায়োগ্যাস, বায়োগ্যাসে কি কি গ্যাস থাকে সাধারণত, মিথেন থাকে, যেটা সব থেকে বেশি কনসেন্ট্রেশন, কার্বন ডাইঅক্সাইড থাকে, তারপরে তারপর হচ্ছে হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, কিছু প্রাইমারি যেগুলো থাকে আর কি মেন। এরপর কিছু নাইট্রোজেন থাকে স্মল অ্যামাউন্ট। দেখো মেনলি মিথেন হচ্ছে 50-75% মিথেন থাকবে, 25-50% কার্বন ডাইঅক্সাইড থাকে বায়োগ্যাসে। এবং নেক্সট হচ্ছে হাইড্রোজেন সালফাইডের পরে স্মল অ্যামাউন্ট কি থাকে না, নাইট্রোজেনও থাকে। ওকে, তো এইগুলো দিয়ে তৈরি হয় হচ্ছে বায়োগ্যাস, এবং তার সঙ্গে সঙ্গে একদম ট্রেস অ্যামাউন্ট, মানে খুব কম পরিমাণে হাইড্রোজেন সালফাইড। আচ্ছা, নাইট্রোজেন অ্যামাউন্টস এর পরে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনের পরে কিন্তু থাকে হাইড্রোজেন সালফাইড। ওকে, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং ভেরিয়াস টাইপ অফ ভলাটাইল কিছু কম্পাউন্ডস থাকে। ওকে, এইগুলো মিলে তৈরি হয় কি, বায়োগ্যাস। নেক্সট দেখো কোয়েশ্চেন কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু অ্যাবাউট সিনথেটিক অর্গানিক কেমিক্যাল। ওকে, SOC, সিনথেটিক অর্গানিক কেমিক্যাল। তো 5টি এখানে স্টেটমেন্ট রয়েছে, কোনগুলো ঠিক? they can contaminate the drinking water, definitely drinking water এ contaminate হয়ে থাকে সিনথেটিক অর্গানিক কেমিক্যালস। তো দেখো সিনথেটিক মানে কি, এটা নিশ্চয়ই পরে প্রডিউস করছে, হিউম্যানের দ্বারা প্রডিউস হচ্ছে আর কি যেগুলো, ওকে, কেমিক্যালস, অর্গানিক কেমিক্যালস, সেগুলোকে সিনথেটিক অর্গানিক কেমিক্যাল বলে, ঠিক আছে, যেগুলো বিভিন্নভাবে সলভেন্টের থ্রু থেকে হিউম্যানস কি করে না তৈরি করে, সেগুলোকে বলা হয়। ওকে, তো এগুলো তো কন্টামিনেট হবে এবং হাইলি টক্সিক হয়ে থাকে, এ হবে। তারপর হচ্ছে বিতে বলেছে দে ক্যান বি অরিজিনেটেড ফ্রম পেস্টিসাইডস, ডেফিনেটলি পেস্টিসাইডস থেকেও কিন্তু সিনথেটিক অর্গানিক কম্পাউন্ডস বা কেমিক্যাল থাকে আর, ঠিক আছে, বা তৈরি হয় এখান থেকে, দুটোই হবে। এ বি রয়েছে এরকম দুটো অপশন, 3টে অপশন আছে। সিতে কি বলেছে, মেনি কনজিউমার্স প্রোডাক্ট সাচ এজ প্লাস্টিক, ওকে,
এটা তো কিন্তু ইউজ করা হয়ে থাকে, সিনথেটিক অর্গানিক কেমিক্যাল, ডেফিনেটলি এটাও আসবে। সিও আসছে, তাও দুটো অপশনে পাচ্ছি আমরা। ডিতে কি বলেছে, জিওলজিক্যাল ফরমেশন মে অলসো রিলিজ সিনথেটিক অর্গানিক কেমিক্যাল। তাহলে কি বললাম, সিনথেটিক মানে হিউম্যান মেড, ঠিক আছে, হিউম্যান মেড। তাহলে বলো এখানে জিওলজিক্যাল ফরমেশন বলেছে, এটা তো ন্যাচারাল, ঠিক আছে, ন্যাচারাল, এটা তো হিউম্যান তৈরি করছে না। তাহলে এখান থেকে যদি রিলিজও হয় তাহলে সেটাকে সিনথেটিক বলা হবে না, তাহলে ডি হবে না। ক্লিয়ার, ডি রয়েছে এখানে, বাট এ বি সি দুটো অপশনে রয়েছে বলে এগুলো গেল, এই অপশনটিও গেল, অপশন নাম্বার তাহলে 2 হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, কারণ ডি হবে না তো, ডি রয়েছে অপশন 1-এ বলে ডি অপশন 1 হচ্ছে না, বাকি 3 আর 4 হচ্ছে না এমনিতে, ঠিক আছে, এ বি সি হচ্ছে পরপর তিনটে, আর 3 এবং 4 অপশনে নেই পরপর এ বি সি। ক্লিয়ার, এই জন্য অপশন নাম্বার 2 আমাদের কারেক্ট হবে। তার মানে ই তে যা বলেছে এটা হবে। কি বলেছে, ইনসেকটিসাইডস অ্যান্ড হার্বিসাইডস অলসো প্রডিউস সিনথেটিক অর্গানিক কেমিক্যালস, ডেফিনেটলি ইট ইজ কারেক্ট। চলো নেক্সট প্রশ্ন দেখো, এখানে দেখো এক্সপ্লেনেশন করা রয়েছে, আমি অলরেডি তোমাদের বলেছি কোনগুলো সিনথেটিক অর্গানিক কেমিক্যাল। SOC are human-made carbon-based compound used in a wide range of products, বিভিন্ন ধরনের প্রোডাক্টসে ইউজ করা হয়ে থাকে, যেমন পেস্টিসাইডস, প্লাস্টিক, ফার্মাসিউটিক্যালস যে ম্যাটেরিয়ালগুলো বা প্রোডাক্টসগুলো সেখানে ইউজ করা হয়ে থাকে। ওকে, যার একটা ডাইভার্স কিন্তু কি থাকে না, গ্রুপ থাকে, বিভিন্ন ধরনের হতে পারে এটা, ঠিক আছে, পেস্টিসাইডস এর থেকে হতে পারে, হার্বিসাইডস এর থেকে হতে পারে। ওকে, বিভিন্ন প্রোডাক্টসে কিন্তু এর ইউজ রয়েছে কেমিক্যালস, ঠিক আছে, যা কিন্তু হিউম্যান এনভায়রনমেন্ট এবং হিউম্যান হেলথের উপরেও একটা রিস্ক তৈরি করে থাকে, যেমন ওয়াটার কন্টামিনেট করছে, ঠিক আছে, এই ধরনের দেখতে পাবে এফেক্ট। দেখো নেক্সট প্রশ্ন, হ্যাজার্ডিয়াস ওয়েস্ট রয়েছে যেগুলোকে লিস্ট আপ করা হয়েছে চারটে, সেই চারটে লিস্টই এখানে গিভেন আছে আর তার এক্সপ্লেনেশন, ঠিক আছে, কোন হ্যাজার্ডিয়াস ওয়েস্টকে কোন লিস্টে রাখা হবে তার এক্সপ্লেনেশন এখানে রয়েছে, যা ম্যাচ করতে হবে আমাদের লিস্ট 1 লিস্ট 2। ওকে দেখো, এফ লিস্ট রয়েছে, কে লিস্ট, পি লিস্ট, ইউ লিস্ট। এফ লিস্টে কোন হ্যাজার্ডিয়াস ওয়েস্টকে রাখা হয়? আচ্ছা, পরপর এক্সপ্লেনেশন গুলো দেখো এবং কানেক্ট করতে থাকো। কি বলেছে, হ্যাজার্ডিয়াস ওয়েস্ট ফ্রম স্পেসিফিক ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস, তো যেগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস থেকে স্পেসিফিক তার সোর্স জানতে পারছি আমরা, সেই ধরনের যে হ্যাজার্ডিয়াস ওয়েস্ট সেগুলোকে কি বলবে, কোন লিস্টে রাখবে, সেগুলোকে কোন লিস্টে রাখা হয়েছে, কে লিস্টে রাখা হয়েছে, ঠিক আছে, 1 এর সঙ্গে ম্যাচ করে, বি হচ্ছে 1 এর সঙ্গে ম্যাচ করে যাবে, দুটো অপশন রয়েছে, বাকি অপশনগুলো এলিমিনেট হয়ে গেল। 2 এ বলেছে দেখো, লিস্ট 2 এর ডিসকার্ডেড কেমিক্যালস এক্সিডিং 25 কিলোগ্রাম পার মান্থ, যে কেমিক্যালগুলো রিলিজ হয় বা সাধারণত 25 কিলোর পার মান্থ, সেগুলোকে কোন লিস্টে রাখা হয়, ঠিক আছে, সেগুলোকে রাখা হয় ইউ লিস্টে, ইউ লিস্টে রাখা হয় যা কেমিক্যাল যার ইউজ সাধারণত 25 কিলোরও বেশি হয়ে যায় পার মান্থ, সেগুলোকে ইউ লিস্টে রাখা হয়। ওকে, এরপর হচ্ছে নেক্সট, হ্যাজার্ডিয়াস ওয়েস্ট ফ্রম নন স্পেসিফিক সোর্সেস, বিভিন্ন ধরনের হ্যাজার্ডিয়াস ওয়েস্ট কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না, নন স্পেসিফিক সোর্স রয়েছে, সেগুলোকে কোন লিস্টে রাখা হয়, সেগুলোকে রাখা হয় এফ লিস্ট, ঠিক আছে, 3 হচ্ছে এফ এর সঙ্গে ম্যাচ করে যাবে। 4 এ কি বলেছে, ডিসকার্ডেড কেমিক্যালস এক্সিটিং 1 কিলোগ্রাম পার মান্থ, এগুলো আসলে পি লিস্টের সঙ্গে, ঠিক আছে, পি লিস্টে আসছে হচ্ছে 4, ম্যাচ করছে কার সঙ্গে, এ হচ্ছে 3, এ হচ্ছে 3, তারপর হচ্ছে এখানেও রয়েছে কিন্তু এটা তো গেছে অলরেডি, অপশন নাম্বার, আচ্ছা এখানেও ছিল এটাও, আচ্ছা 1 আর 2 হতে পারে, ঠিক আছে, কে লিস্টে আসছে 1, মানে বি তে আসছে 1, বি তে আসছে 1, এখানেও রয়েছে এখানেও রয়েছে, ঠিক আছে, তারপর হচ্ছে পি লিস্টে 4, মানে সি তে 4, আরে সব তো ম্যাচ করে যাচ্ছে, তাহলে এবারে ঠিক হয়ে যাবে। ডি হচ্ছে 2 এর সঙ্গে, ডি 2 এর সঙ্গে, আচ্ছা এটা মিস্টেক রয়েছে, ঠিক আছে,
যে কোনো একটা অপশন নাও, দুটোই হচ্ছে, অপশন গন্ডগোল রয়েছে। চল অপশন নাম্বার 1 ধরে নিলাম। ওকে, 1 হচ্ছে কারেক্ট। দেখো চারটে হচ্ছে লিস্ট করা হয়েছে, যে হ্যাজার্ডিয়াস ওয়েস্টগুলো রয়েছে সেগুলোকে ওকে ক্যাটাগরাইজ করা হয়েছে। কারা করেছে? ইউএস এর এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি করেছে। তাদের আন্ডারে একটা রুল রয়েছে, রিসোর্স কনজারভেশন অ্যান্ড রিকভারি অ্যাক্ট। এই অ্যাক্টের আন্ডারে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট বা এজেন্সি এগুলোকে চারটে লিস্ট আপ করেছে, যেগুলো হ্যাজার্ডিয়াস ওয়েস্ট সেগুলো। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইন ইনক্রিজিং অর্ডার বেসড অন দ্য land area used for growing genetically modified crops। genetically modified crops যে মানে গ্রো করছে যে কান্ট্রিগুলো তাদের ম্যাক্সিমাম এরিয়াতে, ঠিক আছে, সেই অ্যাকর্ডিংলি অ্যারেঞ্জ করতে হবে। ওকে, তাহলে দেখো সব থেকে বেশি যদি বলি কোন কান্ট্রি তার ম্যাক্সিমাম এরিয়া জেনেটিক্যালি মডিফাইড ক্রপসকে প্রোডাকশন করছে, তো এর টপ যে কান্ট্রিগুলো সেগুলো চলে আসবে ইউএস, ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে ব্রাজিল, তারপর হয়ে যাবে আর্জেন্টিনা, আর্জেন্টিনা, দেন হচ্ছে কানাডা, দেন কানাডার পর আসবে ইন্ডিয়া, দেন হচ্ছে চায়না, তারপর হচ্ছে প্যারাগুয়ে অ্যান্ড তারপর আসছে সাউথ আফ্রিকা। ওকে, তো এর মধ্যেই দেখো যেগুলো অপশনে মেনশন আছে সেগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে ভালো করে মনে রাখবে, টপ কান্ট্রির কথা বলেছি এখানে। ফার্স্ট ইউএসএ, ফার্স্ট পজিশন, তারপর এইভাবে যাচ্ছে সেকেন্ড, থার্ড, এইভাবে, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। ইনক্রিজিং মানে কি, স্মলেস্ট, স্মলেস্ট যাদের কম এরিয়া রয়েছে, স্মলেস্ট এরিয়া টু লার্জেস্টের দিকে, লার্জেস্ট এরিয়ার দিকে অ্যারেঞ্জ করতে হবে। তো সব থেকে স্মলেস্ট কম রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা তাহলে এখানে সাউথ আফ্রিকা চলে আসছে, অপশন নাম্বার 1 বা 3 হতে পারে। ওকে, বাকি দেখো ইনক্রিজিং মানে কি সব থেকে কম আর কি ল্যান্ড এরিয়া ইউজ হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস প্রোডাকশন করার জন্য। তারপর কে রয়েছে, ইন্ডিয়া, চায়না, প্যারাগুয়ে এগুলো মেনশন নেই। কানাডা রয়েছে, কানাডা হচ্ছে ইতে রয়েছে, এ ই। ওকে, তারপর রয়েছে, তারপর রয়েছে এখানে তারপর রয়েছে দেখো আর্জেন্টিনা, আর্জেন্টিনা রয়েছে বিতে। ওকে, তারপর হলো ব্রাজিল ডি, তারপর আসছে, তারপর এখানে চলে আসবে চায়না, ছিল না, চায়না ছিল, ঠিক আছে। ধরো এটা সাউথ আফ্রিকা এ তো হলো, তারপর চায়না মানে সি, ঠিক আছে, চায়না, তারপর কানাডা, তার মানে এখানে আসছে ই, এ পরে ব্রাজিল, ঠিক আছে, ডি, তারপর আচ্ছা আর্জেন্টিনা, আর্জেন্টিনা তারপরে হচ্ছে বি, তারপরে ডি। কার সঙ্গে ম্যাচ করছে, অপশন নাম্বার 3 সঙ্গে, অপশন নাম্বার 3 কারেক্ট। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট হলো। ক্লিয়ার, এটা মনে রাখ, জেনেটিক্যালি মডিফাইড ক্রপস মানে কি, মানে এখন জেনেটিক ইঞ্জিনিয়ার টেকনিক ইউজ করে বিভিন্ন যে ক্রপস গুলো রয়েছে বেশি প্রোডাকশনের জন্য সেগুলোকে ক্রসিং করিয়ে ডিএনএ কে মডিফাই করে দিচ্ছে এবং তাদের যে ফলন সেটাকে বাড়িয়ে তুলছে। সেই ধরনের যে ক্রপস গুলো সেগুলোকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড ক্রপস। যেমন সব থেকে বেশি যে ক্রপস গুলোতে এই ধরনের অপারেশন করা হচ্ছে সেটা হচ্ছে সয়াবিন, কর্নসের মধ্যে আসছে মেইজ এবং কটন, ঠিক আছে, যেগুলোর হাই ডিমান্ড রয়েছে
সেগুলোকে বেশি করে মডিফাইড করা হয়েছে, প্রাইমারিলি এই ক্রপসগুলোর উপরে রয়েছে, এবং আরও ক্রপস রয়েছে কিন্তু মেজর 3টে এখানে দেখানো হয়েছে। ওকে, চলো কামিং নেক্সট কোয়েশ্চেন দেখো, সাউন্ড উইথ ফ্রিকোয়েন্সিজ বিলো অ্যান্ড অ্যাবাভ অডিবল ফ্রিকোয়েন্সি রেঞ্জে রয়েছে তাকে আমরা কি বলি? ঠিক আছে, তাহলে অডিবল রেঞ্জ হলো, অডিবল রেঞ্জের বিলো এবং অ্যাবাভ, ওকে, অ্যাবাভ এবং বিলো যে রেঞ্জ আর ফ্রিকোয়েন্সি অ্যাকর্ডিংলি তাকে আমরা কি বলি? যেটা বিলো হচ্ছে সেটাকে ইনফ্রারেড বলা হয়, এবং যেটা অ্যাবাভ সেটাকে বলা হয় আল্ট্রাসাউন্ড। ওকে, ইনফ্রাসাউন্ড আর আল্ট্রাসাউন্ড, বি এন্ড ডি হয়ে যাবে, অপশন নাম্বার 3 কারেক্ট। ওকে, দেখো এখানে ফ্রিকোয়েন্সিগুলো মেনশন রয়েছে, ইনফ্রা বলা হবে যেটা 20 হার্জের কম আর কি, ঠিক আছে, 20 হার্জ থেকে 20 কিলো হার্জ অবধি অডিবেল হচ্ছে, আর আল্ট্রাসনিক সাউন্ড বলা হয় 20 কিলো হার্জ থেকে 1 গিগা হার্জ অবধি, হাইপার সাউন্ড হচ্ছে 1 গিগা হার্জ থেকে 10 টেরা হার্জ অবধি। দেখো নেক্সট কোয়েশ্চেন, ওটা আমরা দেখলাম সাউন্ডের উপর বেস্ট করে, ঠিক আছে, সাউন্ডের যে স্পেকট্রাম তার উপরে বেস্ট করে দেখলাম। এখন হচ্ছে সোলার রেডিয়েশনের যে স্পেকট্রাম। ওকে, স্পেকট্রাম মিন্স হচ্ছে যে লাইট আর কি, সানলাইট, সেটা তো একটা লাইট নয়, ঠিক আছে, তার সঙ্গে অনেকগুলো লাইট আছে, আলফা, ঠিক আছে, গামা, বিটা, ইনফ্রা, ভিজিবল, এরকম করে করে অনেকগুলো আছে, তো সেই জন্য ওটাকে স্পেকট্রাম বলা হয়, ঠিক আছে, গুচ্ছ, স্পেকট্রাম মানে কি গুচ্ছ। তো কি বলেছে এখানে, হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স ফ্রম মিনিমাম টু ম্যাক্সিমাম ফ্লাক্স অফ following the components following components of electromagnetic radiation in solar radiation? solar radiation এর যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ঠিক আছে, সেটাকে আমরা কি করতে হবে না, যখন আর্থে আসছে তো সেই ক্ষেত্রে মিনিমাম টু ম্যাক্সিমামে আমাদেরকে এটাকে অ্যারেঞ্জ করতে হবে। ওকে, তো দেখো সব থেকে মিনিমাম আর কি এর ফ্লাক্স থাকে, ঠিক আছে, মানে খুব কম সময়ের জন্য আর কি আসছে, ঠিক আছে, বা আসতে পারছে না, খুবই কম পরিমাণে আর কি লাইট আসছে, যেটা আমাদের ভিজিবল সেটাই তো আমরা সব থেকে বেশি এখানে দেখতে পাই, তো এটা হয়ে যাচ্ছে গামা, ঠিক আছে, গামা হচ্ছে সব থেকে, গামা রে যদি চলে আসে তাহলে তো ডিএনএ থাকবে না হিউম্যানের মধ্যে। তারপর হচ্ছে আল্ট্রাভায়োলেট, গামার পরে আসছে আল্ট্রাভায়োলেট, তারপরে ভিজিবল, দেন হচ্ছে ইনফ্রারেড। ওকে, ইনফ্রারেড রে, এটা চলে আসবে 1 এর সঙ্গে ম্যাচ, সি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে ভিজিবল, তারপর ইনফ্রা, ঠিক আছে, মানে ভিজিবলের যেটা বিলো আর কি। ওকে, অপশন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার হবে। বাকি দেখো এখানে এনার্জি এবং যে ওয়েভ আর কি লেন্থ, সেই ওয়েভ লেন্থ অ্যাকর্ডিংলি এগুলো মেনশন রয়েছে এখানে। দেখো গামার হচ্ছে সব থেকে ওয়েভ লেন্থ কম, যত ওয়েভ লেন্থ কম হবে হাই এনার্জেটিক হবে তত। ওকে, এটা মনে রাখবে সবসময়। তাহলে গামা হচ্ছে সব থেকে কম ফ্রিকোয়েন্সি, সরি সব থেকে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, শর্ট হচ্ছে ওয়েভ লেন্থ, যত ওয়েভ লেন্থ শর্ট হবে ফ্রিকোয়েন্সি তত বেশি হবে, ঠিক আছে, কারণ দেখো এগুলো খুব পাশাপাশি রয়েছে, তাহলে খুব পাশাপাশি ভাবে কি একটা পার্টিকুলার যদি আমরা পয়েন্ট করি তাহলে এই পয়েন্টকে তাড়াতাড়ি পাস করবে, ঠিক আছে, আর যত ওয়েভলেন্থ বেশি হবে তত আস্তে আস্তে পাস করবে, এইভাবে আস্তে আস্তে পাস করবে এবং কম, ঠিক আছে, এইভাবে ট্রাপ বা, ঠিক আছে, এগুলো যেগুলো হাইয়েস্ট এন্ড লোয়েস্ট পিক, ঠিক আছে, একটা ওয়েভের, এগুলো কি হবে ট্রাপ এন্ড ক্রেস্ট, খুব আস্তে আস্তে পাস হবে এবং কম পরিমাণে পাস হবে, ঠিক আছে, এটা হচ্ছে যত ওয়েভলেন্থ বেশি শর্ট ওয়েভলেন্থ যত পাশাপাশি হবে, ঠিক আছে, এই দেখো এক একটা ওয়েভের লেন্থ কি খুব কাছাকাছি, আর এখানে দেখো এর ওয়েভলেন্থ কত দূরে দূরে রয়েছে, ঠিক আছে,
তো ওয়েভলেন্থ যত শর্ট হবে তত ফ্রিকোয়েন্সি বেশি হবে এবং হাই এনার্জেটিক হবে, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে গামা হচ্ছে সেই জন্য, এবং নেক্সট হচ্ছে এক্স রে, তারপরে হচ্ছে আল্ট্রাভায়োলেট, তারপরে ভিজিবল, তারপরে ইনফ্রা, তারপরে মাইক্রোওয়েভ, দেন রেডিও ওয়েভ। ওকে, এগুলো এনার্জি এবং ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ অ্যাকর্ডিংলি মনে রাখবে। এখানে হাই কি হবে, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হাই হবে, ঠিক আছে, এটা তিনটে পয়েন্ট মনে রাখবে, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, এনার্জি। সব ক্ষেত্রে যত রে আছে তার ক্ষেত্রে এই ধরনেরই অ্যারেঞ্জমেন্ট হবে। বাকি এখানে মেনশন রয়েছে যেগুলো আমরা ডিসকাস করলাম সেগুলোই। নেক্সট কোয়েশ্চেন দেখো, which of the following can be part of bioaccumulation বা বায়োম্যাগনিফিকেশন, ঠিক আছে, এর পার্ট রয়েছে নিচের কোনগুলো, মানে কোন অ্যাকচুয়ালি এলিমেন্ট গুলো বায়ো অ্যাকুমুলেশন করে থাকে, ঠিক আছে, এনভায়রনমেন্টে লং টাইম এক্সিস্ট করে এবং ফুড চেনের মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেগুলোকে বলা হয়, সেই এলিমেন্টগুলোকে বলা হয় বায়ো অ্যাকুমুলেট এলিমেন্টস। ওকে, তো কোনগুলো রয়েছে, পেস্টিসাইডস হবে। ওকে, এ হচ্ছে দুটো অপশন এলিমিনেট হয়ে গেল। ওকে, পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট হবে। ওকে, এটাও হয়ে থাকবে। ডি হচ্ছে, তাহলে ডি রয়েছে এখানে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড প্লাস হচ্ছে শুট, শুট মিন্স হচ্ছে পার্টিকেলস, ঠিক আছে, যেগুলো বাতাসে ভাসমান অবস্থায় থাকছে সেগুলোকে বলা হয় শুট, পার্টিকেলস, ঠিক আছে, পার্টিকেলস, সাসপেন্ডেড পার্টিকেলস গুলোকে সাধারণত শুট বলে। তাহলে এ ডি অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এর অপশন নাম্বার 4 তাহলে কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট দেখো, এখানে এক্সপ্লেনেশন দেখো, দিস ক্যান রিডিলি অ্যাকুমুলেট ইন অর্গানিজমস, তাহলে পেস্টিসাইডস হচ্ছে সেই জন্য এটা কি না টিস্যুস বা যে ফুড চেনের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বায়ো অ্যাকুমুলেশন এর আমরা দেখতে পাবো। পারসিস্টেন্ট অর্গানিক যে পলিউটেন্টসগুলো রয়েছে সেগুলোরও অ্যাবিলিটি রয়েছে এনভায়রনমেন্টে লং টাইম এক্সিস্ট করার এবং বায়ো অ্যাকুমুলেট হয়ে যাওয়ার, ফুড চেনের মাধ্যমে ছড়িয়ে পড়ার। কোনগুলোকে পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট বলে, যেমন ডিডিটি হলো, ঠিক আছে, টেক্সাফেন হলো, পিসিবি হলো, ঠিক আছে, পলিক্লোরিনেটেড বাইফিনাইলস বা হেক্সাক্লোরোবেনজিন, এগুলোকে পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টস বলে, ঠিক আছে, খুবই টক্সিক এবং এগুলো লং টাইম কি এনভায়রনমেন্টে কিন্তু থেকে যায়। ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড যেগুলো হার্মফুল, ওকে, কিন্তু এর আমরা বায়ো যেটা অ্যাকুমুলেশন আর কি, এটা এখানে দেখতে আমরা পাবো না, শুট এটারও পাবো না। ওকে, অপশন নাম্বার এর 1 হবে কারেক্ট, সরি 4 বলেছিলাম, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 14, ইজি কোয়েশ্চেন, কিন্তু তোমাদের রিভিশনের পারপাসে এটা রাখা হয়েছে কোয়েশ্চেনটি, কারণ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 2-4টে প্রথম দিকের মনে রাখার পরে লাস্টের দিকের গুলো কেউ মনে রাখে না, কিন্তু এইভাবে কিন্তু প্রশ্ন হচ্ছে, একদম লেটেস্ট পিওয়াইকিউজ, অর্থাৎ তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে আর কি, ঠিক আছে। পুরো আমরা গোলগুলো একবার রিভাইজ করে নেব আগে এই কোয়েশ্চেনটি সলভ করার পরে, ঠিক আছে, আগে সলভ করে নেব কোয়েশ্চেনটি, তারপর দেখো কি হবে এর কারেক্ট অ্যান্সার। গোল নাম্বার রয়েছে 12, 13, 14, 15। তো গোল নাম্বার 12 এটা হচ্ছে রেসপন্সিবল প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন, এর উপরে বেস্ট করে। 3 তো দুটোতেই রয়েছে এতে, 13 রয়েছে ক্লাইমেট অ্যাকশন, দুটোতেই রয়েছে, ঠিক আছে, ক্লাইমেট অ্যাকশন রয়েছে 13 নাম্বার বলে বলো। 14 রয়েছে লাইফ বিলো ওয়াটার, 15 রয়েছে লাইফ অন ল্যান্ড। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার, এইভাবে কিন্তু প্রশ্ন আসছে। ওকে, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হবে। দেখো এখানে এক্সপ্লেনেশন রয়েছে, পুরো 17 যে গোল সেগুলো মেনশন রয়েছে এবং পরপর এগুলো সবগুলোই মনে রাখতে হবে, বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট। 1 নো পভার্টি, 2 জিরো হাঙ্গার, 3 হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, মনে রাখতে হবে পরপর, কোয়ালিটি এডুকেশন 4, 5 হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, ওকে,
ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, গোল নাম্বার 6, পুরো একদম 6টা মনে রাখতে হবে এখান থেকে যা এসেছে। ওকে, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি 7, 7 নম্বর অবধি মনে রাখবে পুরো, আর তারপরে এখান থেকে যেটা মনে রাখতে হবে 12, ঠিক আছে। রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন, ক্লাইমেট অ্যাকশন, লাইফ বিলো ওয়াটার, লাইফ অন ওয়াটার। বাকি এগুলো যদি তুমি নাও মনে রাখো, যেগুলো বলে দিলাম, ঠিক আছে, সেগুলো যদি মনে রেখে নিতে পারো, তা থেকে প্রশ্ন সলভ করে নিতে পারবে। যে ধরনের প্রশ্নগুলো আসছে এগুলোকে ছেড়ে তোমার অপশন সেট করবেই না, ঠিক আছে। যে গোলগুলো আমি বললাম 7 আর 3 10টা বললাম, 17টার মধ্যে 7টা কমিয়ে দিলাম, ঠিক আছে। বাট যদি সবগুলো মনে রাখতে পারো সেটা তোমার আরো ভালো হবে তাহলে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, আবার নেক্সট প্রশ্নে যাওয়ার আগে, যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের আগের যে গোল ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যা 2000 থেকে 2015 অবধি ডেডলাইন ছিল। ফার্স্ট ছিল কি ইরাডিকেট এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার, সেকেন্ড ছিল অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, থার্ড ছিল জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট, ফোর্থ ছিল চাইল্ড মোর্টালিটি রিডিউস, 5 হচ্ছে ম্যাটারনাল হেলথ ইমপ্রুভমেন্ট, 6 হচ্ছে যে ডিজিজগুলো রয়েছে এইচআইভি, এডস, ম্যালেরিয়া, এগুলোকে কিভাবে কমব্যাট করা যেতে পারে সেই রিলেটেড, 7th হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, ঠিক আছে, এনশিওর করা। তারপর পিপল ডেভেলপমেন্ট এ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট, ঠিক আছে, ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট, এটা হচ্ছে গোল নাম্বার 8। এইভাবে টোটাল 8টি গোল ছিল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15। আচ্ছা, এটা রিপিট হয়ে গেল মনে হচ্ছে, এটা তো আমরা সলভ করলাম। এ এবং ডি হবে অপশন নাম্বার 4, বায়ো অ্যাকুমুলেশন হতে পারে যে এলিমেন্টস গুলো। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16, কি বলা হয়েছে, থ্রেশহোল্ড ডাজ ইজ দা, ঠিক আছে। থ্রেশহোল্ড বলতে কি বোঝায়? তো দেখো থ্রেশহোল্ড বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা এলিমেন্টসকে ধরে নাও, ঠিক আছে, যে কোনো একটা এলিমেন্টসকে ধরে নাও, সেই এলিমেন্টের যতটা হোল্ডিং ক্যাপাসিটি থাকে, ঠিক আছে। আমি যদি মনে করো রাবারকে বলি, সাপোজ জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এই থ্রেশহোল্ড বোঝানোর জন্য, ঠিক আছে। তো রাবারকে তুমি টানবে, ঠিক আছে, টান দেবে রাবারে, দুদিক থেকে রাবারে টান দিচ্ছ, তো যতটা পয়েন্টে গিয়ে সে এই টেনশনাল ফোর্সকে কনজিউম করে নিতে পারবে বা সহ্য করতে পারবে, ঠিক আছে, যে হাইয়েস্ট পয়েন্ট যতটা অবধি তার সহ্য ক্ষমতা রয়েছে সেটাকে আমরা থ্রেশহোল্ড বলি। ওকে, এখানে কোনটা হবে বলো তো? এখানে টক্সিক এফেক্টের উপর বেস্ট করে বলেছে, তো অপশন নাম্বার 4 হবে। হাইয়েস্ট ডাজ অ্যাট হুইচ নো টক্সিক এফেক্ট অকার, হাইয়েস্ট পয়েন্ট যেখানে যেখানে অবধি এনভায়রনমেন্ট কনজিউম করে নিতে পারছে ন্যাচারালি, আর কোনো ধরনের টক্সিক এফেক্ট হচ্ছে না, ওই হাইয়েস্ট পয়েন্টকে আমরা কি বলবো, থ্রেশহোল্ড বলবো, ঠিক আছে। অপশন নাম্বার এখানে 4 হবে কারেক্ট অ্যান্সার। দেখো যেটা থ্রেশহোল্ড আর কি, ঠিক আছে, সেটাকে আবার কি বলা হয়, নো অবজার্ভ অ্যাডভার্স এফেক্ট লেভেল, নোয়েল। ওকে, নোয়েল বলা হয় এটাকে। ওকে, দিস ইজ দ্য হাইয়েস্ট ডাজ এট হুইচ দেয়ার আর নো অবজার্ভ অ্যাডভার্স এফেক্ট ইন এক্সপোজড সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট রয়েছে তার উপরে কোনো অ্যাডভার্স এফেক্ট আসছে না বা অবজার্ভ করে যাচ্ছে না, ঠিক আছে, এই ধরনের যে হাইয়েস্ট যে পয়েন্ট আর কি সেটাকে বলা হবে নোয়েল। সেরকম লোয়েল রয়েছে যেটা সব থেকে লোয়েস্ট, তারপরে লেথাল ডোজ আছে, ঠিক আছে, সাধারণত লেথাল হচ্ছে লেথাল টু 50, মানে সব থেকে লোয়েস্ট থেকে একদম 50 অবধি হচ্ছে লেথাল ডোজ। ওকে, সেই জন্য এলডি 50 এটাকে বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইনক্রিজ হুইচ ইজ দ্য কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ ওয়েভলেন্থ অফ ফলোইং কম্পোনেন্টস অফ সোলার রেডিয়েশন, সোলার রেডিয়েশনের উপরে বেস্ট করে এসেছে, তো ইনক্রিজিং অর্ডার আমাদের এটাকে অ্যারেঞ্জ করতে হবে ওয়েভলেন্থের, ঠিক আছে। তো সব থেকে ওয়েভলেন্থ ইনক্রিজিং মানে কি, কম কার রয়েছে দেখতে হবে তোমাকে, তো সব থেকে কম রয়েছে ভিজিবল, ভিজিবলের পরে কি থাকছে হচ্ছে ইনফ্রা, ভিজিবল, তারপর হচ্ছে ইনফ্রা, ঠিক আছে, এদিকে থাকে আলট্রা, ওকে, আলট্রা, ইনফ্রা, ভিজিবল, ওকে,
শর্টে লিখলাম, তারপর থাকে হচ্ছে মাইক্রো, এদিকে যত যায় তত ওয়েভলেন্থ বাড়তে থাকে, এভাবে মনে রাখবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে রয়েছে মাইক্রো, তারপরে ভিজিবল, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে আল্ট্রাভায়োলেট, ঠিক আছে, ইনক্রিজিং অর্ডার তো বলেছে নাকি। আচ্ছা এটা দেখো, পুরো ফিগারটা দেখো এবং এটাকে আমরা সলভ করি, ঠিক আছে। ইনক্রিজিং ওয়েভলেন্থ মানে, আচ্ছা আমি বুঝতে ভুল করেছিলাম, শর্ট থেকে যার সব থেকে কম ওয়েভলেন্থ রয়েছে এবং বেশি ওয়েভলেন্থের দিকে সাজাতে হবে, তার মানে ইনক্রিজিং অর্ডার বলেছে তো, ঠিক আছে। তাহলে এখানে দেখো সব থেকে কম ওয়েভলেন্থ রয়েছে কার, ইনফ্রা, ওকে, ইনফ্রা দেখো সব থেকে কম, আচ্ছা ইনফ্রা নয়, আল্ট্রাভায়োলেট, এখানে যেগুলো মেনশন আছে তার মধ্যে আল্ট্রাভায়োলেট, ঠিক আছে, কম ফ্রিকোয়েন্সি রয়েছে, ফ্রিকোয়েন্সি বলছি ওয়েভলেন্থ, ঠিক আছে, ওয়েভলেন্থ রয়েছে, ওয়েভলেন্থ যত কম হবে ফ্রিকোয়েন্সি বেশি হবে তার মানে, এবং এনার্জিও বেশি হবে, তাহলে আল্ট্রা হলো ডি, ডি রয়েছে দুটো অপশানে, তারপর রয়েছে ভিজিবল, ভিজিবল রয়েছে এ তে, তারপর হচ্ছে ইনফ্রা সি, তারপর মাইক্রো বি, ডি এ সি বি, অপশন নাম্বার 4 কারেক্ট आंसर, ওকে অপশন নাম্বার 4 কারেক্ট आंसर। নেক্সট কোশ্চেন দেখো, which of the following are examples of persistent organic pollutants, persistent organic pollutant এর এক্সাম্পল বলতে হবে, এটা হবে, এটা হবে, ঠিক আছে, ডাইঅক্সিনসও হবে, এ বি সি হচ্ছে, তাহলে এ বি সি অপশন নাম্বার 1 এ রয়েছে, তার মানে অপশন নাম্বার, আচ্ছা ডাইঅক্সিন ফুরান্স রয়েছে নাকি, ফুরান্স, আচ্ছা এটা তো আমরা একবার দেখলাম নাকি, আচ্ছা এক্সপ্লেনেশন এখানে নেই, অলরেডি আগের স্লাইডে ছিল, একবার জাস্ট আগের স্লাইডে দেখে নিই ডাইঅক্সিন আর ফুরান্সের মধ্যে কোনটি রয়েছে, ঠিক আছে, দেখি মেনশন নিশ্চয়ই থাকবে। দেখো পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টস কি কি রয়েছে, ডাইঅক্সিন আর ফুরান্স দুটোই রয়েছে, দুটোই হচ্ছে, ওকে তাহলে নিশ্চয়ই একটা হবে না, তিনটে ছিল তো অপশনে, পলিক্লোরিনেটেড বাইফিনাইলস এটা হচ্ছে ডিডিটি, ডাইক্লোরোফিনাইল ট্রাইক্লোরোইথেন, হেক্সাফেন, ঠিক আছে এগুলো। চলো এরপর দেখি হেক্সাক্লোরোবেনজিন, কত নম্বর প্রশ্ন ছিল, কোয়েশ্চেন নাম্বার 18 নাকি। দেখো ডাইঅক্সিনটা হচ্ছে না, ওকে এটা বাদ দিয়ে এটা হচ্ছে, তাহলে ডি হবে ফুরান্স, এ বি ডি নাকি, আচ্ছা এটা নয়, ঠিক আছে ভুল করছি, বি হবে না, বাকি সি আর ডি দুটোই হবে, ডাইঅক্সিন তো ছিল, এ সি ডি হবে, এ সি ডি অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে, এ সি ডি অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, ওকে অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এরোসলস পার্টিকেল রয়েছে আর এদিকে তার সাইজ গুলো রয়েছে, এরোসল পার্টিকেল এবং তার সাইজ গুলো রয়েছে, তাহলে এখানে কোর্স পার্টিকেলস বলেছে, কোর্স পার্টিকেলস মানে কি, এটা সব থেকে বড় হবে, ঠিক আছে সাইজে, বাকি যেগুলো মেনশন আছে তার থেকে, তার মানে এখানে 10 মাইক্রনস এর বেশি রয়েছে, সেরকম সাইজ বেশি রয়েছে, সেগুলোকে কোর্স পার্টিকেল বলা হয়, ওকে। তাহলে এ হচ্ছে 2 এর সঙ্গে ম্যাচ, দুটো অপশন রয়েছে, বাকিগুলোকে ক্যান্সেল করে দাও। এরপর দেখো রেসপিরেটরি পার্টিকেলস রয়েছে, ফাইন পার্টিকেল রয়েছে, আলট্রা ফাইন, এখানে যতগুলো রয়েছে তার থেকে সব থেকে ছোট হচ্ছে, দেখতে পাচ্ছ আলট্রা রয়েছে, এটা হবে নিশ্চয়ই, ওকে আলট্রা মানে এগুলো সব থেকে ছোট হয় আলট্রা, ওকে সব থেকে ছোট রয়েছে দেখো এ তে, মানে 1 এ আর ডি হচ্ছে 1, তাহলে এই দুটো অপশন হচ্ছিল,
ডি তে 1 রয়েছে, অপশন এ, ঠিক আছে, অপশন 1 কারেক্ট অ্যান্সার সেই জন্য। তো এইভাবে সলভ করবে, ঠিক আছে। দেখো আমারও কাছে ধরে নাও যে না জানা ছিল, কিন্তু আমি কিভাবে সলভ করলাম, আলট্রা শব্দটা থেকে সলভ করলাম। আলট্রা মিন সব থেকে কম হয় সাইজ আর, ঠিক আছে। এরপর ফাইন, তাহলে কোনটা ফাইন হচ্ছে, এবং রেসপিরেটরি পার্টিকেলস কোনটি, সিতে চলে যাবে, 4 এর সঙ্গে ম্যাচ, লেস দেন কি 2.5 মাইক্রন। এরপর হচ্ছে রেসপিরেটরি হচ্ছে লেস দেন 10 মাইক্রন। ওকে, অপশন নাম্বার 1 কারেক্ট এর। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর ইউনিটস অফ মেজারিং টার্বিডিটি, টার্বিডিটি মেজার করার জন্য ইউনিট কোনগুলো এখানে, এর কারেক্ট অ্যান্সার হবে এ হবে, জ্যাকসন টার্বিডিটি ইউনিট হবে, ডার্সিটা নয়। ওকে, ডার্সি টার্বিডিটি ইউনিট বলে নেই, সি হবে নেফ্রোমেট্রিক টার্বিডিটি ইউনিট, এ সি আর ডি। ওকে, ফরমাজিন টার্বিডিটি ইউনিট হবে, ফার্মি টার্বিডিটি ইউনিট বলে নেই। ওকে, এগুলো হচ্ছে নয়, এ সি ই, অপশন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো, নিউক্লিয়ার ফুয়েল সাইকেল প্রসেস, নিউক্লিয়ার ফুয়েলের যে প্রসেসটা আর কি, তো সেখানে যে মেনশন রয়েছে এগুলো 4টে, আর এদিকে তার প্রোডাক্ট আর কি বলতে হবে। মাইনিং মানে কি, প্রথমে র ম্যাটেরিয়ালটা নিয়ে আসাই তো মাইনিং, তাহলে এখানে হবে ইউরেনিয়াম ওর, যেটা নিয়ে আসা হচ্ছে, এ হচ্ছে 3 এর সঙ্গে ম্যাচ করবে, এ 3 এর সঙ্গে ম্যাচ করছে অপশন নাম্বার 1 এ, অপশন নাম্বার 1 কারেক্ট হবে। তুমি যদি এটা নাও জানতে, মাইনিং শব্দটার মানে যদি জানতে, তাও কিন্তু এই প্রশ্নটি করতে পারতে। বাকিগুলো একবার দেখে নাও। রয়েছে মিলিং, ঠিক আছে, মিলিং কোনটি, সেটাকে যখন ইয়েলো কোক করা হয়, ঠিক আছে, জাস্ট বান্ডিল আপ করা হয়, ওরটাকে এনে জাস্ট যখন বান্ডিল আপ করা হয়, পরে ফার্দার প্রসেসের জন্য সেটাকে বলা হয় ইয়েলো কোক। দেন হচ্ছে এনরিচমেন্ট, এনরিচমেন্ট হচ্ছে 2, রিঅ্যাক্টর গ্রেড ইউরেনিয়াম, তারপরে রিঅ্যাক্টরে পাঠানোর জন্য সেটাকে গ্রেড আপ করা হলো। নেক্সট হচ্ছে পরে যেটা স্পেন্ট থাকছে ডিসপোজালের জন্য, সেটা হচ্ছে স্পেন্ট ফুয়েল। ওকে, অপশন নাম্বার 1 কারেক্ট। সরি, দেখো এবার এক্সপ্লেনেশন দেখো, এখানে রয়েছে মাইনিং হচ্ছে যেটা ইউরেনিয়াম ওর র ম্যাটেরিয়াল এক্সট্রাক্ট করা হচ্ছে মাইন সাইট থেকে। ওকে, মিলিং হচ্ছে ইয়েলো কেক প্রসেসড ইউরেনিয়াম ওর, ইউরেনিয়াম ওরকে প্রসেস করে নিয়ে আসার পরে যেটা তৈরি করা হচ্ছে। ওকে, তারপরে এনরিচমেন্ট হচ্ছে রিঅ্যাক্টর গাইড ইউরেনিয়াম ইনক্রিজ ইউরেনিয়াম 235 কনসেন্ট্রেশন ফর ইউজ ইন রিঅ্যাক্টর, মানে এরপর ঊর্জা তৈরি করার জন্য বা এনার্জি তৈরি করার জন্য, ঠিক আছে, ইউরেনিয়াম 35 তৈরি করে নেওয়া হয়, সেটা হচ্ছে এনরিচমেন্ট, যেটা র, তারপর সেটাকে রিঅ্যাক্টরে পাঠানোর জন্য প্রসেস করা, যেটাকে মেলিং বলছে, তারপরে এনরিচ করা হচ্ছে, ঠিক আছে, 235, কারণ এর থেকেই তো আমরা বোম্বার্ডিং করা হয়, ঠিক আছে, আর ছোট ছোট পার্টিকেলস নিউট্রনসে ভাঙা হয়, সেটা থেকে এনার্জি তৈরি হয়। তারপর হচ্ছে ডিসপোজাল, যেটাকে পরবর্তীকালে নিডস, মানে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেটাকে সেফলি স্টোর করতে হয়। ওকে, সেটাকে ডিসপোজাল বলে। এইভাবে অপশন নাম্বার 1 কারেক্ট হলো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 22, দেখো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের উপরেও কিন্তু এইভাবে প্রশ্ন হয়, গোলগুলোর সঙ্গে ম্যাচ করতে হয়। গোল নাম্বার 1, ইরাডিকেট পভার্টি অ্যান্ড হাঙ্গার, অলরেডি আমরা পড়লাম একবার, ঠিক আছে, তাহলে 4 এর সঙ্গে ম্যাচ করছে, অনেকবার করে পড়িয়েছি এটা তোমাদের, তাহলে হয়ে যাবে এটা এ হচ্ছে 4 এর সঙ্গে ম্যাচ, অপশন নাম্বার 3 তে রয়েছে। 2 হচ্ছে তাহলে 3, অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, আর সি হচ্ছে 2 এর সঙ্গে ম্যাচ করবে, গোল নাম্বার 4, চাইল্ড মোর্টালিটি রিডিউস করা, আর 7 হচ্ছে এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। ওকে, বাকি আরেকবার দেখে নেবে, এখানে রয়েছে মেনশন করা, বাকি আমি একবার বলেও দিয়েছি অলরেডি আগের স্লাইডে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 23, এখানে বিটিইএক্স এর যে টি, এটা বলতে কি বোঝাচ্ছে, এটা এক ধরনের এয়ার পলিউটেন্ট। তো টি বলতে বোঝাচ্ছে এখানে
টেরা ইথাইল লিড। ওকে, এটা হচ্ছে 1 অপশন এর কারেক্ট অ্যান্সার হবে। সরি নয়, এটা অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, বাই মিস্টেক ওটা হয়ে গেল, 2 হবে কারেক্ট অ্যান্সার। টলুইনস, ঠিক আছে, টলুইন এটা হবে কারেক্ট। টি স্ট্যান্ড করছে টলুইন। ওকে, দেখো বিটিইএক্স এর যে অ্যাক্রোনিম মানে ফুল ফর্ম, বেনজিন, টোলিন, তারপর হচ্ছে টলুইন, তারপর হচ্ছে ইথাইল বেনজিন অ্যান্ড হচ্ছে জেলিন। ঠিক আছে, অল অফ হুইচ আর ভলাটাইল অর্গানিক কম্পাউন্ডস। এগুলো সবগুলো ভলাটাইল অর্গানিক কম্পাউন্ডস। ভলাটাইল অর্গানিক কম্পাউন্ডস মানে এগুলো তাড়াতাড়ি কি হয় না উবে যায় আর কি। ঠিক আছে, অফেন ফাউন্ড ইন পেট্রোলিয়াম প্রোডাক্টস, যেগুলো পেট্রোলিয়াম প্রোডাক্টস থেকে সাধারণত পাওয়া যায়। এগুলো হচ্ছে একসঙ্গে কি বলা হয়, বেনজিন, টলুইনস, ঠিক আছে, ইথাইল বেনজিন, তারপর হচ্ছে জাইলেন, এগুলোকে একসঙ্গে বিটিইএক্স এয়ার পলিউটেন্ট বলা হয়, এগুলো এয়ার পলিউটেন্ট। ওকে, নেক্সট দেখো 24 এ কোয়েশ্চেন নাম্বার বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং আর কম্পোনেন্টস অফ বিটিইএক্স অ্যান এয়ার পলিউটেন্ট। ঠিক আছে, তো এখানে নিচে যেগুলো মেনশন আছে এর কম্পোনেন্টস কোনগুলো, মানে একসঙ্গে তো চারটেকে বলা হয়, বিটিইএক্স এর মধ্যে কোনটি হবে। বেনজিন রয়েছে আমরা দেখলাম, এ হবে। ঠিক আছে, ইথাইল বেনজিন হবে, সি হবে, বাকিগুলো নয়, বাকিগুলো নয়। ওকে, তারপর টি4 হচ্ছে টলুয়েন আর এক্স4 হচ্ছে জাইলেন, ঠিক আছে, এইভাবে। বাকি বি4 হচ্ছে বেনজিন আর টি4 আর আর এখানে কি ছিল মেনশন, ইথাইল বেনজিন, এখানে ই4। ওকে, চারটে মনে রাখবে কিন্তু এয়ার পলিউটেন্ট, যেগুলো বাই প্রোডাক্টস আমরা দেখছি কি না পেট্রোল থেকে। ওকে, পেট্রোলিয়াম প্রোডাক্টস থেকে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 25, which of the following are different ways by which amount of thermal energy in Earth's atmosphere can be changed? কোনগুলো হচ্ছে এখানে যেগুলো চারটে মেনশন রয়েছে যা কি করছে আর্থের অ্যাটমসফিয়ারের থার্মাল এনার্জিকে চেঞ্জ করতে পারছে। ঠিক আছে, তো চেঞ্জ ইন সোলার রেডিয়েশন রিচিং আর্থ, সোলার রেডিয়েশন কতটা পরিমাণে পৌঁছাচ্ছে আর্থে সেটার উপর ডিপেন্ড হচ্ছে যে অ্যাটমসফিয়ারের টেম্পারেচারের কতটা হেরফের হবে। ডেফিনেটলি এটা কারেক্ট হবে। ওকে, এটার ফলে আমাদের আর্থে যে থার্মাল এনার্জি আসছে সেটা অ্যাটমসফিয়ারিক একটা ইম্প্যাক্ট দেখা যাবে যদি সোলার রেডিয়েশনেই চেঞ্জ হয়। ঠিক আছে, সোলার রেডিয়েশন তার মধ্যে যদি খুব বেশি আসে আবার কম আসে তাহলে সেটা অ্যাটমসফিয়ারিক ইম্প্যাক্ট দেখা যাবে। ওকে, এ হচ্ছে বিতে কি বলেছে চেঞ্জ ইন সোলার রেডিয়েশন দ্যাট ইজ রিফ্লেক্টেড, সোলার রেডিয়েশনে চেঞ্জ হলেও হবে। ঠিক আছে, এল নিনো লা নিনো এটা সোলার রেডিয়েশনের সঙ্গে ডাইরেক্ট এফেক্ট কোনো নেই। চেঞ্জ ইন ইনফ্রারেড রেডিয়েশন এটাও হবে। ওকে, যেগুলো সোলার রেডিয়েশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড সেইগুলো অ্যান্সার হতে এখানে, কারণ এখানে তো অ্যাটমসফিয়ারকে যে ইম্প্যাক্ট করছে সোলার রেডিয়েশনেই। ঠিক আছে, এল নিনো লা নিনো এটা তো জাস্ট একটা অ্যাটমসফিয়ারিক একটা প্রসেস। ওকে, এগুলো মনসুন যে উইন্ড তার সঙ্গে অ্যাসোসিয়েটেড। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 26, তাহলে এর অ্যান্সার কি হলো এ, বি আর ডি, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 দেখো, কোয়েশ্চেন নাম্বার 26 এর কি অ্যান্সার হবে, হুইচ অফ দ্য ফলোইং আর ইম্প্যাক্টস অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টস। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টস এর ইম্প্যাক্ট কি রয়েছে এখানে, ল্যান্ড ডিগ্রেডেশন ডেফিনেটলি, যখন জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে তখন আগে তো লোকেশন সিলেক্ট করতে হয়, তো যে লোকেশনটা সিলেক্ট করা হলো সেই লোকেশনে প্রচুর পরিমাণে ল্যান্ড এরিয়াকে কভার করে নেওয়া হয় এবং সেখানে ব্যারেজ দিয়ে দেওয়া হয় বা সেখানে ড্যাম তৈরি করা হয় এবং পুরো এরিয়াটাতে জলকে স্টোর করে নেওয়া হয় এবং সেই স্টোরেজ ওয়াটার থেকে টারবাইন ঘুরিয়ে কি করা হয় ইলেকট্রিসিটি তৈরি করা হয়। ওকে, তো ল্যান্ড ডিগ্রেডেশন হবে ডেফিনেটলি। মাইক্রো সিসমিসিটি তৈরি হতে পারে ডেফিনেটলি, কারণ প্রচুর পরিমাণে জলের যে চাপ, ঠিক আছে, জলের যে চাপ প্রচুর পরিমাণে তার ফলে মাইক্রো সিসমিসিটি দেখা যেতে পারে। ঠিক আছে,
গ্রিন হাউস গ্যাস এমিশন ডেফিনেটলি হবে। দেখো আমরা জানি হাইড্রো ইলেকট্রিসিটি যে জেনারেট হলো সেটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, ঠিক আছে, বা ইকো ফ্রেন্ডলি, বা সেখান থেকে সাধারণত এ, যখন পাওয়ার তৈরি হয়ে গেল তারপরে যখন ইউজ হচ্ছে তখন সেটা এফেক্ট হচ্ছে না এবং রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, বাট যখন তৈরি করা হচ্ছে তখন কিন্তু গ্রিন হাউস এফেক্ট দেখা যায় ইনিশিয়াল ফেজে, ঠিক আছে। তো ডেফিনেটলি সিও হবে সেই জন্য। ওয়াটার পলিউশন ডিতে রয়েছে, ডেফিনেটলি ওয়াটার পলিউশন হবে। ওকে, স্মোক ফরমেশন এটা শুধু হবে না, বাকি সবগুলোই হাইড্রো ইলেকট্রিক যে পাওয়ার প্ল্যান্ট তার ক্ষেত্রে সবগুলোই আমরা ইম্প্যাক্ট দেখতে পাবো, সবগুলোর উপরেই, শুধু স্মোক ফরমেশনটা এখানে আসবে। ওকে, তাহলে এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 1। 27 নম্বরে কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ হাইয়েস্ট টার্বিডিটি। এখানে হাইয়েস্ট টার্বিডিটি কার রয়েছে? টার্বিডিটি মানে কি, যে জলের মধ্যে সাসপেন্ডেড যে পার্টিকেলস গুলো ডিজলভ রয়েছে বা সাসপেন্ডেড অবস্থায় রয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে মলিকিউলস বা পার্টিকেলস থাকে না জলের মধ্যে, তো কোন ওয়াটারে বেশি টার্বিডিটি দেখা যায়, মানে ঘোলাটে টাইপের দেখা যায়, এটা মাডি ওয়াটার হবে। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে। বাকি ড্রিঙ্কিং ওয়াটার, ক্লিন লেক ওয়াটার, ওশান ওয়াটারে সাধারণত কম পরিমাণেই টার্বিডিটি থাকে রাদার দেন কি না মাডি ওয়াটার। ওকে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার এখানে। বাকি দেখো কোয়েশ্চেন নাম্বার 28, হোয়াট ইজ দ্য কারেক্ট chronological order from older to newer? ওল্ডার টু নিউয়ার বলেছে কিন্তু, ঠিক আছে, ফলোইং অ্যাক্ট। তো দেখো এইভাবে প্রশ্ন এসেছে, অলরেডি আমরা এই ধরনের প্রশ্ন একটি অলরেডি সলভ করেছি, যে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ল গুলো ছিল তার উপরে বেস্ট করে আবার একটি প্রশ্ন এসেছে ওল্ডার টু নিউয়ার অ্যারেঞ্জ করতে হবে আমাকে। আগে একটা প্রশ্ন করেছি আমরা, লিস্ট 1 লিস্ট 2 ম্যাচ করতে হয়েছিল, সেখানে ইয়ার গুলো মেনশন ছিল, বাট এখানে তোমাকে ইয়ার গুলো মনে করে করতে হবে কিন্তু, ঠিক আছে। অ্যারেঞ্জ ওল্ডার মানে কি আগে কোনটি হয়েছিল, কোন একটি এসেছিল আগে। তো দেখো এখানে আমাদের যেটা অ্যান্সার হবে, সব থেকে আগে এসেছিল ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। ওকে, এরপরে তাহলে বি হচ্ছে, দুটো অপশন রয়েছে, এটা তো 1986 এ আসে, তাহলে এটা হলো না। এয়ার অ্যান্ড ওয়াটারের মধ্যে তোমাকে এরপর দেখতে হবে কোনটি আগে এবং পরে আসে। ওকে, তাহলে বি যদি দুটোতে হয়, এখানে এ রয়েছে আর এখানে সি রয়েছে। ওকে, তাহলে এখানে এয়ার অ্যাক্ট হচ্ছে 1980 মনে হয়, ঠিক আছে, 1980, আর এটা 1981 সম্ভবত, ঠিক আছে, দেখে নিচ্ছি। যদি এরকম হয় তাহলে বি এ সি ডি, বি এ সি ডি তো এরকম আমরা দেখছি না, বি এর পরে ডি ডাইরেক্ট আসছে, ঠিক আছে, তাহলে 80 হবে, 80 সি আছে। আচ্ছা, এটা তার মানে আগেই হয়, ঠিক আছে, এটা ভুল হয়েছে তার মানে। চলো এটা আমরা একবার দেখে নিই তারপরে করি। ওকে, আচ্ছা, ফরেস্ট 1980 ছিল, আচ্ছা 81 হচ্ছে এয়ার অ্যাক্ট, ওয়াটার অ্যাক্ট হচ্ছে 74 এ। ওকে, 74, এয়ার অ্যাক্ট হচ্ছে 1981, 1981 এটা, ওয়াটার অ্যাক্ট 1974, সেই জন্যই তো বলি কি হচ্ছে, ঠিক আছে। 72 ওয়াইল্ড লাইফ অ্যাক্ট ঠিক রয়েছে, হ্যাঁ 72 এটা ঠিক রয়েছে। দেখো এরপর হয়ে গেল, ঠিক আছে, তাহলে বি, তারপর আসছে ডি 74, 1974, তারপর এখানে 81 মানে এয়ার অ্যাক্ট সি, তারপর অপশন নাম্বার 1 তাহলে কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার 1 হলো এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, বাকি দেখো এটা অলরেডি একবার বললাম তোমাদের, এটা মনে রাখবে, এখান থেকে দেখো এইভাবে প্রশ্ন কিন্তু আসছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 29, হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ স্টেপ অফ রিস্ক অ্যাসেসমেন্ট ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল? রিস্ক অ্যাসেসমেন্টের জন্য কি কি করতে হয়, প্রথমে কি করতে হয় এবং তারপরে কি কি ইনিশিয়েটিভ নিতে হয় রিস্ক অ্যাসেসমেন্টের জন্য, পার্টিকুলার কোনো হ্যাজার্ড যদি তৈরি হয় বা ডিজাস্টার হয়ে থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ওই সার্কামস্টেন্সকে রিকভার করার জন্য কি কি স্টেপ নিতে হয়, যেটাকে রিস্ক অ্যাসেসমেন্ট বলা হয়। ওকে, তো এখানে সব থেকে আগে যেটা আমাদের আসবে, সব থেকে আগে আমাদের হ্যাজার্ডকে আইডেন্টিফিকেশন করতে হবে, এটাই তো নাকি, সব থেকে আগে সি আসবে, তাহলে সি রয়েছে দুটো অপশন, এগুলো আসবে না। তারপর রয়েছে এক্সপোজার অ্যাসেসমেন্ট, ঠিক আছে, কি রকমের হ্যাজার্ড, ঠিক আছে,
হ্যাজার্ড টাইপটা কি, আইডেন্টিফিকেশনের পরে সেটা দেখতে হবে, সেই জন্য এক্সপোজার অ্যাসেসমেন্ট বলা হয়েছে এটাকে। এ হলো, দুটোতেই এ রয়েছে। তারপরে ম্যানেজমেন্ট তো নিশ্চয়ই পরে আসবে সব থেকে, তার মানে আগে আসবে ক্যারেক্টারাইজেশন করা, আগে হ্যাজার্ডটাকে আইডেন্টিফাই করা, তারপরে কি ধরনের, ঠিক আছে, সেটা বের করে নেওয়া, তারপর ক্যারেক্টারাইজেশন কতটা ক্ষয়ক্ষতি হতে পারে এর দ্বারা, এরকম ক্যারেক্টারাইজেশন করে নেওয়া, তারপর গিয়ে ম্যানেজমেন্ট আসে। তার মানে 3 হবে কারেক্ট। আগে ম্যানেজমেন্ট নয়, তারপরে কি ক্যারেক্টারাইজেশন করবে না, আগে ক্যারেক্টারাইজেশন তারপরে ম্যানেজমেন্ট, ঠিক আছে। তাহলে সি হবে, মানে অপশন 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন এটা। ওকে, jar test is done to determine which of the following water quality parameters. ওকে, কোন ধরনের ওয়াটার কোয়ালিটি প্যারামিটারস টেস্ট করতে আর কি জার টেস্ট করা হয়? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হবে, টার্বিডিটি। ওকে, টার্বিডিটি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, কারণ এখানে পিএইচ হচ্ছে জাস্ট যে কোনো সাবস্টেন্সের দেখা হয় যে সেটা অ্যাসিটিক নেচার নাকি বেসিক নেচারের, ঠিক আছে। এটা 0 থেকে 14 অবধি, এর 1 থেকে 14 সাধারণত, ঠিক আছে, 1 থেকে 14 অবধি এর স্কেল থাকে, এবং 7 হচ্ছে নিউট্রাল, 7 এর কম হলে অ্যাসিডিক, 7 এর বেশি হলে বেসিক নেচার বলা হয়ে থাকে। ওকে, নেক্সট হচ্ছে বিওডি কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওকে, পার্টিকুলার একটা ওয়াটার বডিতে যে অর্গানিক কম্পাউন্ডস রয়েছে সেগুলোকে ডিকম্পোজ করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেটাকে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলা হয়। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে ওয়াটার বডিতে কেমিক্যালি সাবস্টেন্স যেগুলো রয়েছে সেগুলোকে ডিগ্রেড করার জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন সেটাকে বলা হয় কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর টার্বিডিটি হচ্ছে এখানে যে সাসপেন্ডেড মলিকিউলস আর কি জলের মধ্যে, ঠিক আছে, সেগুলোকে টার্বিডিটি বলা হয়। তো জার টেস্ট মানে কি, জাস্ট একটা ল্যাব বেসডে পারপাসে নেওয়া হয়, জল রাখা হলো এবং সেটাকে সাধারণত থামতে দেওয়া যেটাকে বলছি আমরা, ঠিক আছে, এটাই হচ্ছে জার টেস্ট। অপশন নাম্বার এখানে 4 কারেক্ট অ্যান্সার হবে। দিস ইজ রেফার্স টু ক্লাউডিনেস অর হেজিনেস অফ ওয়াটার, ঠিক আছে। তার মানে কি সাসপেন্ডেড মলিকিউলস এর জন্য এটা হয়, বা সাসপেন্ডেড পার্টিকেলস যে জলের মধ্যে রয়েছে তার জন্য এই হেজিনেসটা আসে জলের। যদি এটা না থাকে সাসপেন্ডেড পার্টিকেল তাহলে সেটা পুরো ক্লিন দেখা যাবে। তো জার টেস্ট করে সাধারণত আমরা এর যে কতটা পরিমাণে রয়েছে পার্টিকেল সেটা বুঝতে পারা যায়, আর এবং এর থ্রু থেকে টার্বিডিটি বোঝা যায়। ওকে, এবং এর থ্রু থেকে আমরা যতটা টার্বিডিটি থাকছে সেটাকে রিডিউস করার বিভিন্ন প্রসেস করতে পারবো। ওকে, এবং ট্রিটমেন্টে কাজে লাগবে আর কি। ওকে, ওয়াটার কোয়ালিটি বোঝা যায় যার টেস্টে কি না টার্বিডিটি কতটা রয়েছে, ঠিক আছে, এই টার্বিডিটি টেস্ট করা যায়। ক্লিয়ার? অপশন নাম্বার এখানে 4 কারেক্ট অ্যান্সার হলো। ওকে, আশা করছি ক্লাসটি সবারই এফেক্টিভ হয়েছে, সবারই ভালো লেগেছে। ওকে, এবং নেক্সট ক্লাস আমাদের আগামী টিচিং অ্যাপটিটিউডের উপরে হবে। আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে যারা পেশেন্স দিয়ে ক্লাসটি লাস্ট অবধি দেখেছো। ওকে।